করবি? তোর কলেজে যাওয়ার টাইম হয়ে গেল তো। কি হয়েছে? এভাবে সাতচক্র ডাকাতি করতেছো কেন? ঘুমের মাঝেই আম্মুকে বললাম। বেলা 9:05 চললো, এখনো বাদরটা ঘুম থেকে ওঠেনি আর বলে কিনা সাতচক্র নাকি আমি তাকে ডাকাতি করছি। ওহ আম্মু, তুমি আগে আমাকে ডাকনি কেন? তোকে তো সে 9টার উপরে হয়ে গেল তোকে ডাকছি, আর তোর তো ওটার নামগন্ধ কিছুই নেই। আসলে গভীর ঘুমেছিলাম তো, তাই ঘুম থেকে উঠতে পারিনি। তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আয়, কলেজে তো যেতে হবে, সময় কম। আম্মু। তারপর আমি ফ্রেশ হতে গেলাম। এখন আমার পরিচয়টা দেওয়া যাক। আমি বাবা মায়ের একমাত্র সন্তান, এবার অনার্স 2য় বর্ষে। আমার কিন্তু এত বেশি বন্ধু নেই, তবে যারা আছে তারাই আমার সব। তারপরে তো আছেই আমার একমাত্র শত্রুর কথা, পরে সব জানতে পারবেন। আমি ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিচে যাচ্ছি। আম্মু, ও আম্মু, তাড়াতাড়ি কিছু খেতে দাও। তুই খাবার টেবিলে একটু বস, আমি এক্ষুনি তোকে খাবার দিচ্ছি। ওকে আম্মু। কি হলো, আমার একমাত্র ছেলেটা সবে কি ঘুম থেকে উঠলো? হ্যাঁ বাবা, তোকে তো অনেকবার বলছি, আজ আবার বলছি, তুই তো আমার ব্যবসার দেখাশোনা করতে পারিস। বাবা। তবে বাবা, তাহলে কি সমস্যা? বাবা, আগে আমার পড়াশোনাটা শেষ হোক, তখন দেখাশোনা করব। আর তো মাত্র কয়েকটা বছরেরই ব্যাপার। মন দিয়ে পড়াশোনা কর। বাবা। এই শোনো। হ্যাঁ বলো। আমি অফিসে যাচ্ছি, দুপুরে এসে সবাই একসাথে খাবো। আর জাঙ্কুক দুপুরে তাড়াতাড়ি আসবে। হ্যাঁ বাবা। তারপর আম্মু খাবার নিয়ে আসলো। এই নে, তাড়াতাড়ি খেয়ে নে। না, আমি খাবো না। কেন? যদি আমাকে কেউ খাইয়ে দেয় তবে খেতে পারি। আচ্ছা, আমি তোকে খাইয়ে দিচ্ছি। তারপর খেয়ে নিজের কারটা নিয়ে যাচ্ছি। কলেজে গিয়ে পৌঁছাতে 9:45 বেজে গেল, তাই আমার কারটা পার্কিং করছি। তখন আমার সে বড় শত্রুর সাথে দেখা। এই, এখানে আমি গাড়ি পার্কিং করব, তুই ওখানে কর। এটাই আমার শত্রু, একজন লেডি, নাম তে। সেও আমার সেম ক্লাস, সেও তার বাবা মায়ের একমাত্র সন্তান। এই, আমি এই কুটিটার এত পরিচয় দিচ্ছি কেন? গল্পে ফেরা যাক। আমার যেখানে ভালো লাগবে আমি সেখানে করব, তোকে কেন বলে করব? আমি আগে গাড়ি আনছি, তাই আমি আগে গাড়ি পার্কিং করব। না, আমি আগে করব। ওর সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। প্রতিদিনই শুরু হয়। কলেজের সবাই তাকিয়ে আছে আমাদের দুজনের দিকে, আর সবাই মজা নিচ্ছে। কলেজের টিচার ম্যাডাম এসে দুজনকেই ছাড়িয়ে দিল আর বলল, তোমরা গাড়ির চাবি দিয়ে যাও, গাড়ি ওরা পার্কিং করে দিবে। অতঃপর দিয়ে দিলাম আমরা দুজনেই। ইস, আরো দুটো মারলে আরো ভালো হতো। আজ যদি টিচার ম্যাডাম না আসতো তাহলে ওর নাকটা ফাটিয়ে দিতাম। তবে ওকে কয়েকটা খুশি দিছি বুকের মধ্যে। বলেই তে মুচকি মুচকি হাসা শুরু করে। কলেজ শেষে জাংকুক 1 ঘন্টা আগে বের হয়ে সে তের গাড়ি 2 চাকা হাওয়া বের করে দিল। সেটা করার পর তের কি কষ্ট হয় তা দেখার জন্য জাংকুক ওর গাড়ি নিয়ে কলেজের বাইরে দাঁড়িয়ে রইল। অন্যদিকে আবার টিপ করে বৃষ্টি হতে লাগলো। তে ওর গাড়ির কাছে গিয়ে দেখে ওর গাড়ির হাওয়া উধাও। ও শিট, আমি জানি এই কাজটা ওই পচারটার। কাল একবার কলেজে আসুক, ওকে আমি দেখে নেব। অন্যদিকে জাংকুক গাড়িতে বসে বসে তের অবস্থাটা মাথায় আসতেই ও হেসে চলেছে। তে গাড়ি এই হাল দেখে ও হেঁটে চলেছে রাস্তায় গাড়ির জন্য। তে যখন রাস্তা দিয়ে হাঁটতে লাগলো তখন জাংকুক রাস্তায় পানি জমেছিল, তার মাঝে গাড়ির চাকা রাখতেই তের পুরো শরীর ও মুখ পুরো কাদায় মাখামাখি হয়ে গেল। ওই শালা, দেখে গাড়ি চালাতে পারিস না? জাংকুক গাড়িটা কিছু দূর নিয়ে গাড়ির কাঁচটা নামিয়ে মুখটা বের করে, পারি তো, তাই তো দেখে শুনেই চালাচ্ছি। তে তো রেগে কটমট করতে লাগলো। ওইদিকে জাংকুক তার ফোন দিয়ে তের একটা ছবি তুলে নিল। ওই কুত্তা, দিলেই পজ্জাত, তুই আমার পিক তুললি কেন? তোকে যদি হাতের কাছে পাই তাহলে তোকে দেখাবো আমি কি জিনিস। জাংকুক তো বাসায় গিয়ে হাসতে হাসতে শেষ। কি রে, তুই এমন ভাবে হেসে যাচ্ছিস কেন? আরে বাবা, আমার একমাত্র শত্রুকে একটু শিক্ষা দিলাম। তারপর জাংকুক খাওয়ার সময়, তা আমার গুণধর ছেলেটা ওই মেয়েটাকে কি করেছে শুনি। তারপর আমি সব খুলে বললাম। সবাই তো হাসতে হাসতে শেষ। এটা তো আমরা 7 বছর ধরেই দেখে আসছি। তবে জাংকুক ও তোর থেকে কিন্তু ওর শোধ নিয়েই ছাড়বে। সে যাই হোক, পরে ভাবা যাবে। খাওয়া শেষ করে জাংকুক রুমে গেল আর ঘুমিয়ে পড়লো। অন্যদিকে তে, কি রে মামনি,
কেন? বলে জিহব আর রোজ হাসা শুরু করলো। ওই বাচ্চাটাকে আমি হাতের কাছে পেলে খুনি করে ফেলবো। তে আর কিছু না বলে ওর রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে সেও ঘুমিয়ে পড়লো। হ্যালো হ্যালো, বলো। তা তোমার মেয়েটা কি রেগে আগুন হয়ে গেছে? আসলে আরেম আর জিহব ওরা খুব ভালো বিজনেস পার্টনার। তা আর বলতে ও তো ফায়ার হওয়ার মতো অবস্থা। ভেবেছিলাম ওদের বিয়ে দিয়ে আমাদের সম্পর্কটা আরো মজবুত করব। তা ওরা দুজন যা শুরু করেছে, সামনাসামনি হলে যুদ্ধ শুরু হয়ে যাবে। বলেই দুজনে হাসতে লাগলো। জাঙ্কুক ঘুম থেকে উঠে বিকেলে ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। তারপর জাঙ্কুক রাতে খাবার খেয়ে যে কাজ করে, জাঙ্কুকের পিকটা ফেসবুকে আপলোড দেয় আর লিখে, কাদায় মিশ্রিত দেখে দেখতে একদম কিউট লাগছে। ওকে কাদায় মাখামাখি অবস্থায় মনে হচ্ছে যেন মেকআপ ছাড়া রাস্তা রানী। এটা পোস্ট দেওয়ার সাথে সাথে সবাই কমেন্টে যা করেছে তা একেবারে দেখার মতো। অন্যদিকে তের ফ্রেন্ড জিমিন এই পোস্ট দেখে ও হাহা দেয় আর তেকে কল করে। তে, কি করিস এখন? কেন, আমি তো এখন ঘুমাতে যাব। জাঙ্কুক একটা পোস্ট দিছে, ওটা দেখ আগে, তারপর ঘুমাইস। ওর পোস্ট আমি কেন দেখতে যাব? পোস্টটা যদি তোকে নিয়ে হয় তাহলে তো তোকে দেখতেই হবে। মানে? জিমিন ফোনটা কেটে দিল। আর তে তো জাঙ্কুকের পোস্টটা দেখে নিজের রুমের জিনিসপত্র সব ভেঙে ফেলছে আর বলছে, ওই শালা কুত্তা, তোকে যদি আমি পাই তাহলে তোকে আমি শেষ করে ফেলবো। পরের দিন তে কলেজে তাড়াতাড়ি গেল আর বসে রইল জাঙ্কুক কখন আসে। ওকে আমি আজ থেকে নিব। তারপর যা হলো, কলেজের সবাই তো হাসতে হাসতে শেষ। কলেজের একটা ছেলে তেকে বলে, আপু কালকের পিকটা না সেই রকম ছিল। তবে রে, বলেই তে পায়ের জুতোটা খুলে ওকে দিল এক দৌড়ানি। এইদিকে, কি রে, কলেজে না গিয়ে কোথায় যাচ্ছিস? আম্মু তুমি কি বলে গেলে নাকি কালকের ঘটনা? তাই এখন আমি পার্কে ঘুরতে যাচ্ছি। ও আচ্ছা আম্মু, আমি যাই। বাবা, সাবধানে যাস। ওকে আম্মু। অন্যদিকে তে, দেখি জিমিন, সে সকাল থেকে বসে আছি আমি, আর ওই হতচ্ছাড়া তার আসার নাম গন্ধই নেই। আরে কিভাবে আসবে ও? কলেজে যে ওর জন্য একটা ইয়া বড় হাতি বসে আছে। কি? জিমিন, তোকে তো আমি। বলেই তে জিমিনকে সারা ক্যাম্পাস দৌড় করিয়ে নিল। আরে তে, এবার তো থাম। এবারের মতো ক্ষমা করে দিচ্ছি। আচ্ছা, আর তোকে ওই কথা কমু না, ওকে? চল, জাঙ্কুকে যখন কলেজেই পাইনি তখন ওকে কাল দেখে নেব। আজ কোথাও ঘুরে আসি। চল পার্কে যাই, অনেকদিন হলো যাই না। ওরা দুজনে পার্কে গেল। যেতেই দেখে জাঙ্কুক ওখানেই আছে, বসে মোবাইলে গেম খেলছে। দেখছিস বজ্জারটা এখানে বসে আছে, আর ওনাকে আমি সারা কলেজ খুঁজতেছি। যেখানে গেলে বাঘের ভয় সেখানে গিয়ে সন্ধ্যা হয়। আজকে তো মনে হয় জাঙ্কুক শেষ। জাঙ্কুক বসে গেম খেলছিলই, হঠাৎ একটা মেয়ে এসে ওর পাশে বসলো। তা মিস্টার স্টার, পার্কে সবাই আসে ঘোরাঘুরি করার জন্য, আর আপনি এসে গেম খেলছেন? না, এমনি বসে আছি। তা আমরা কি ফ্রেন্ড হতে পারি? অবশ্যই। আমি লিসা, এবার অনার্স দ্বিতীয় বর্ষে। আমি জাঙ্কুক, আমি আপনার সেম বেস। আপনি তো মনে হয় এখানকার না? হ্যাঁ, আমি এখানে কয়েকদিন বেড়াতে আসছি। এখানে আমার মামার বাড়ি। ও, তা আপনার ফোন নাম্বার কি পেতে পারি? কেন না, আমরা তো ফ্রেন্ড। জাঙ্কুক আর লিসা অনেকক্ষণ কথা বলছে। এইদিকে তে, কি রে, তুই কাঁদছিস কেন? জানি না। আর জাঙ্কুক যদি ওই মেয়ের সাথে সাথে প্রেম করে, অতঃপর তাকে বিয়ে করে, তাতে তোর কি? জানি না, তবে ওদের দুজনকে দেখে আমি সহ্য করতে পারছি না। তার মানে তে ডাল মে কুছ কালা হে। তে আর জিমিন দেখে জাঙ্কুক আর ওই মেয়েটি ঘোরাঘুরি করছে। তে ওখানে আর এক মুহূর্ত থাকলো না। তে কান্না করতে করতে ওখান থেকে বাড়ি চলে গেল। ঢুকেই দেখে কয়েকজন অতিথি ঘরে বসে আছে। তে কোনো কিছু না ভেবে চিন্তেই তার রুমে চলে গেল। রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকলো। রোজ গিয়ে দরজা ধাক্কা দিতেই ও দরজা খুললো। কি রে, দরজা বন্ধ করলি কেন? কি হয়েছে আমাকে বল। কিছু হয়নি আম্মু। তাহলে তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আয়। কেন আম্মু? আর আমি এখন নিচে যাব না। ওরা তোর বিয়ের পাকা কথা বলতে এসেছেন। মা, তুই তাড়াতাড়ি নিচে আয়। আম্মু, আমি বিয়ে করতে পারবো না। তুমি ওদের চলে যেতে
তোর যা ইচ্ছে। আচ্ছা থাক, আমি ওদের বলি চলে যেতে। কি আর করার আছে বল। এখন যাও। তখনই ওখানে জিহব আসলো। কি রে মা, তুই বিয়ে করবি না কেন? তুই কি কাউকে পছন্দ করিস? এখন তোমরা যাও আর আমাকে একা থাকতে দাও, আমার ভালো লাগছে না। অন্যদিকে জাংকুক, আম্মু ও আম্মু তুমি কই? কি রে এভাবে ডাকছিস কেন? খুব খিদে পেয়েছে, তাদের খেতে দাও। তুই যা, আমি তোকে খাবার দিচ্ছি। 7 দিন পর। এই জাংকুক ওঠ। আম্মু ডাকতেছো কেন? আজ 7 দিন হলে কলেজে যাস না। যা আজ কলেজে যা। কিছুক্ষণ পর রেডি হয়ে কলেজে গেলাম। কলেজে ঢুকতেই, জাংকুক তুই এতদিন কলেজে আসিসনি কেন? ওকে দেখে মনে হয় অনেকদিন রাতে ঘুমাইনি। শরীর দেখে মনে হয় শরীরটা অনেক শুকিয়ে গেছে। না এমনি আসিনি। আমি না আসলে তোর কি? কি আবার এমনি জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, তোর সাথে কিছুদিন আগে যে মেয়েটা পাঠিয়ে বসেছিল ও কে রে? আমি তোকে বলতে যাবো কেন? এটা বলেই চলে আসলাম। দেখলাম টিচার এসে বলছে, তোমাদের সকলকে বলছি 2 দিন পর আমরা কক্সবাজারে ঘুরতে যাব। যারা যারা যাবে তাদের লিস্ট তৈরি করতে হবে। আর ওটার টাকা 5000 করে। ওখানে আমরা 7 দিন থাকবো। সবাই হ্যাঁ জানালো। 2 দিন পর আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ খাটটা কেঁপে উঠলো। তারপর দেখি আমার ফোনটা হাতে নিয়ে দেখি আমার টিচার ফোন দিছে, তাই ধরলাম। কিরে জাংকুক তুই কই? কেন স্যার, আমি তো ঘুমাচ্ছিলাম। আজকে না আমরা কক্সবাজার যাব। 30 মিনিটের ভেতরে কলেজ যাই, গাড়ি ছেড়ে দিবে। আমি আসছি। তারপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কলেজে চলে গেলাম। গিয়ে গাড়িতে উঠে পড়লাম। 5 মিনিট পর গাড়ি ছেড়ে দিল। কি রে, নানাদের মধ্যে ঘুমাইছিলি নাকি? কেন, তোর কোনো সমস্যা আছে নাকি? দেখি না তোর কারণে কত দেরিতে গাড়ি ছাড়লো। আর আজকে কি করছিলি যে সকালে উঠতে এত লেট হয়? আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি। তোর কোনো সমস্যা আছে? মিথ্যা বললাম। ও আর কিছু বললো না। দেখলাম মন খারাপ করে বসে আছে। বসুক গে, আমার কি। ওখানে পৌঁছে যে যার রুমে চলে গেল, আমিও আমার রুমে। রাত্রে ঘুমাতে যাব। হঠাৎ জিমিন আমি ফোন দিয়ে বলল, জাংকুক তুই আমাদের রুমে একটু তাড়াতাড়ি আয়। কেন? আগে আয় না, তারপর বলছি, একটু তাড়াতাড়ি আয়। কি রে, ও এত রাতে যেতে বলছে কেন? মনে হয় কোনো সমস্যা হয়েছে, তাই ডাকছে। না আর দেরি করা চলবে না, তাই তাড়াতাড়ি চলে গেলাম। গিয়ে দেখি তে শুয়ে আছে। কি রে জিমিন, এত রাতে ডাকলি কেন? তের খুব জ্বর আসছে। তো ওষুধ খাওয়াসনি? খাওয়াইছি। তাহলে ডাকলি যে? শোন তাহলে। জিমিন সব খুলে বলল। ও এই ব্যাপার, তার মানে ও আমাকে ভালোবাসে। আচ্ছা সেদিন পার্কে ওই মেয়েটা কে ছিল? আমি সব বললাম। মেয়েটা কে ছিল আর আমার সাথে কি সম্পর্ক? আচ্ছা জাংকুক তুই কি দেখে ভালোবাসিস? আমি চুপ থাকলাম। কি রে কিছু বলছিস না যে? আমি ওকে ভালোবাসি, সেই স্কুল লাইফ থেকে। তবে ও আমাকে পছন্দ করে না, তাই আর বলিনি। তো এখন কি বলবি? বলবো। এখন যখন সবই শুনলাম তখন ওকে নিশ্চয়ই বলবো। তো কবে বলবি? কাল ওকে পরীক্ষা করে দেখবো ও কি আমাকে ভালোবাসে নাকি ভালোবাসে না, তারপর বলবো। তো কালকে কি করবি? তারপর প্ল্যানটা জিমিনকে বললাম। দেখলাম তে ঘুমাচ্ছে, তাই জিমিনকে বললাম তুই একটু ওইদিকে ফের। কেন? আরে ওকে একটু। ও তারপর ওর কাছে গেলাম। ঘুমন্ত অবস্থায় ওকে যেন একদম পরিচয় আর বেশি সুন্দর লাগছে। ওকে গিয়ে আলতো করে একটা ভালোবাসার পরশ রেখে দিলাম ওর কপালে। তারপর চলে এলাম। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে চলে গেলাম বাইরে অনেকক্ষণ বসে থাকার পর হোটেলে এসে নাস্তা করলাম। এরপর সকলে মিলে ঘুরতে গেলাম। ওখানে যেতেই আমি আমার প্ল্যান মাফিক কাজ করতে লাগলাম। একটা মেয়েকে দেখে, হাই। হ্যাঁ বলুন, আপনার বাড়ি কি এখানে? না আমার বাড়ি এখানে না। ওর সাথে হাঁটতে হাঁটতে কথা বলছি দেখিয়ে দেখছিলাম ওর রিঅ্যাকশন কেমন হয়। আপনাকে দেখে তো যে কেউ ফিদা হয়ে যাবে। ও তাই নাকি? এইভাবে মেয়েটার সাথে অনেকক্ষণ কথা বললাম। দেখলাম তে কান্না করতে করতে রুমে চলে গেল। তার মানে আমার ধারণাটাই ঠিক, তার
কিছুক্ষণ পর সবাই হোটেলে আসলো। দুপুরে ডিনার করে যে যার রুমে চলে গেলাম। বিকেলে আর কোথাও গেলাম না আমি। রাত্রে খাবার খেয়েছে জিমিনকে ফোন করলাম আর বললাম, জিমিন তুই একটু বাইরে আয়। আমি আসছি। ও আসার পর তাহলে আমাদের প্ল্যানটা কাজে দিছে আর সত্যটাও আমরা বুঝে গেছি। জিমিনকে আবার নতুন করে কালকের প্ল্যানটা বললাম। পরে রুমে গিয়ে শুয়ে পড়ি। সকাল হয়ে গেলে আমি চলে গেলাম আমার অন্য জায়গায়। অন্যদিকে তে ঘুম থেকে উঠে খাবার খেয়ে বাইরে গেল, কিন্তু আজ জাংকুককে কোথাও দেখলো না। জিমিন জানে জাংকুক কোথায় গেছে, তারপরেও ও বলল, কি রে কারে খুঁজছিস? না মানে কি মানে করছিস? আসলে জাংকুকে কোথাও দেখছি না যে। ও তো রাত্রে চলে গেছে বাড়িতে। মিথ্যে বলল জিমিন। আসলে এটাও প্ল্যান। কেন? আমি কি করে জানবো? ওইদিকে জাংকুক তের জন্য একটা ডায়মন্ড রিং তার পায়ের নুপুর নিল, আর তে মন খারাপ করে রুমে বসে আছে। আচ্ছা জাংকুক কি সত্যি চলে গেছে? তে মুখটা ভার করে বলল, দুপুর শেষ হয়ে বিকেলে তে মন খারাপ করে নদীর পাড়ে একা বসে আছে। তারপর যা হলো তের কল্পনারও বাইরে ছিল। মানে জাংকুক তের কাছে এসে এক হাঁটু পানিতে দিয়ে বলল, তুমি আমার একাকী বিকেল ক্লান্ত দুপুরবেলা, তুমি আমার সারা বেলা, তুমি আমার এক পরশ উচ্চে ঘুড়ি, যে ঘুড়ির ডানাতে থাকে মেঘের ছায়া, তুমি আমার সেই আকাশের ছায়া, যে আকাশে এক ফোঁটা বৃষ্টি নামে তোমার ছায়ায়, তুমি আমার প্রথম ও শেষ ভালোবাসা। আই লাভ ইউ তে। আমি তোমায় সেই স্কুল লাইফ থেকেই ভালোবাসি তে। তুমি কি হবে আমার সারা জীবনের পথ চলার সাথী? ডায়মন্ড রিংটা হাতে নিয়েই বললাম। তে অবাক হয়ে আছে। সে তো খুশিতে আত্মহারা। তে কি বলবে কিছু ভেবে পাচ্ছে না। তে হয়তো মনে মনে ভাবছে, আমি এতদিন ওর সাথে এমন করছি, ওর ফিলিংস কেমন হয় সেটা দেখার জন্য। তে ওর হাতটা বাড়ি দিয়ে বলল, আই লাভ ইউ টু জাংকুক। জাংকুক তের হাতে রিংটা পরাবে, ঠিক সেই মুহূর্তে এক পরশ ভালোবাসার বৃষ্টি নেমে আসলো। সত্যিকারের ভালোবাসাগুলো একদিনের জন্য হলেও খুব সুন্দর করে পূর্ণতা পায়। তুমি যে আমায় ভালোবাসো একদিন আমায় বলনি কেন? তোমার 7 কেজি দিন আমার প্রথম দেখা, সেদিনই তোমাকে আমার মনে জায়গা দিছি। তবে তোমাকে অনেকবার বলতে চাইছিলাম কিন্তু পারিনি। বলতেইতে আমাকে ওর দু হাতে জাপটে ধরে আমার বুকে মাথা রেখে। ও তাহলে আজ বললে যে? একটু অভিমানী কণ্ঠে বলল, যখন আমি বুঝলাম আমার পাগলিটাও আমায় ভালোবাসে তাই বললাম। তুমিও তো বলতে পারতে আমাকে। তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লাগে, তবে যখনই তোমার সাথে দেখা হয় তখনই ঝগড়া করে ফেলি। আসলে ওটাই আমার ভালোবাসা। ও আচ্ছা একটা সত্যি কথা বলবে? আজ সকালে কই গেছিলা তুমি? আর ওই যে মেয়েগুলোর সাথে কথা বললে তাই কি আমাকে দেখানোর জন্য? সকালে তোমার জন্য রিং আনতে, মানে তোমাকে প্রপোজ করব যে সেই কারণে। আর ওই মেয়েগুলোর সাথে আমি ইচ্ছে করেই। ও মাই গড, এই কথা বলার সাথে সাথে আমার বুকের উপর কিল ঘুষি পড়তে শুরু করলো। তখন ওকে খুব জোরে জড়িয়ে ধরলাম, ওকে ছাড়িয়ে। এই শোনো না। বলো। ওকে একটা বেঞ্চে বসিয়ে ওর পাটা আমার হাতের উপর নিয়ে। এই কি করছো? আগে 1 মিনিট চুপ থাকো, তাহলে দেখতে পারবা। পকেট থেকে নুপুরের জোড়াটা বের করে ওর পায়ে পরিয়ে দিলাম। ও তো এটা দেখে কি যে খুশি হয়েছে বলে বোঝাতে পারবো না। ওর ওই হাসি দেখে মনে হয় আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। এগুলো না আমার কাছে খুব সুন্দর লাগছে জাংকুক। তে একটু শোনো না, আমি না একটা খাবো। কি? কি তুমি বোঝো না? না তো। জান আমি মিষ্টি খাবো। তো মিষ্টি কি এখানে আছে? ওটা না দোকানে আছে। কিন্তু থাক, আর মন খারাপ করা লাগবে না, আমাকে ঠিক করে বললেই তো হয়। এরপর আমি আর এক মুহূর্ত দেরি না করে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁটগুলো চুড়ে দিলাম।
5 মিনিট পর ছাড়লাম। এরপর দুজনেই হাঁপাচ্ছি। এইভাবে কেউ কি করে? কেউ করে না, তবে আমি করি। কেন, ভালো লাগেনি? তাহলে আরেকবার করি। এই না না, এগুলো এখন আর না। ওর কথা শুনে একটু মুচকি মুচকি হাসলাম। ও আমায় থামিয়ে দিয়ে বলল, আচ্ছা জিমি কি সব জানে? ওখানেই আমাদের রাত হয়ে গেল। আর কিছু সময় ওর সাথে গল্প করলাম। তারপর কিছুক্ষণ পর ওকে নিয়ে হোটেলে ফিরে আসলাম। তারপর আমার টিয়া পাখির কপালে ভালোবাসার একটা পরশ এঁকে দিয়ে নিজের রুমে এসে আজকের ঘটনাগুলো ভাবতে লাগলাম। সকালে ঘুম থেকে উঠে কাউকে দেখতে না পেয়ে সমুদ্রের পাড়ে গিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। গিয়ে দেখলাম তে ও আরো অনেক মেয়েকে ওরা ডিস্টার্ব করছে। পাশে দেখলাম আমার কয়েকটা ক্লাসমেটকে ওরা মেরেছে। মনে হয় ওরা বাধা দিছে। সেই জন্য আমি ওদের কাছে গিয়ে বললাম, ওদেরকে ছেড়ে এখান থেকে সোজা চলে যাও, না হলে খারাপ হয়ে যাবে। ছেলেগুলো আমার কথাই হাসছে। ওদের মধ্যে একটি ছেলে বলে উঠল, ওই হালাত তোকেও কি একটু ডোজ দিতে হবে নাকি? হ্যাঁ। এই বলেই সবাই আবারও হাসতে শুরু করলো। আমার মাথা তো প্রচুর গরম হয়ে গেছে। আমার পায়ের নিচে একটা বড় লাঠি ছিল। ওটা তুলে যে কথা বলেছে তার মাথায় দিলাম একবারই। তারপর সবগুলোকে আচ্ছা মতো দোলাই। সবগুলো ছেলে একসঙ্গে পালিয়ে গেল। তে তখন দৌড়ে এসেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে প্রচুর পরিমাণে ভয় পেয়েছে। তাই ক্লাসমেটগুলোকে আর শিক্ষকগুলোকে হোটেলে পাঠিয়ে আমি আর তে রয়ে গেলাম ওখানে। ভাবলাম তেকে নিয়ে একটু ঘোরাঘুরি করে আসি, তাহলে সব ঠিক হয়ে যাবে। সমুদ্রের পাড়ে গিয়ে একটা নৌকা ভাড়া করলাম। তারপর নৌকাতে বসলাম। তে তো সেই ভয় পাইছে। সে এখনো আমাকে জড়িয়ে ধরিয়েই আছে। তা মিস্তে, এতটা ভয় পেলে কি হবে? না, আমি মোটেও ভয় পাইনি। ও তাই বুঝি। তাহলে যে আমাকে এখনো জড়িয়ে ধরে আমার কোলে বসে আছো? তে আমার থেকে দূরে চলে গেল। মনে হয় একটু বেশি লজ্জা পাইছে। তবে লজ্জা পেলে ওকে খুব সুন্দর লাগে। তারপর আমি তেকে নিয়ে নৌকা থেকে নেমে মেলায় ঢুকলাম। আসলে আমি জানতাম না ওখানে মেলা হচ্ছে। নৌকায় ওঠার পর আমি মাঝে থেকেই এটা জেনেছি। যাই হোক, মেলাটা যে সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। তে আমাকে বলল, ওই ওখানে না ফুচকাওয়ালা, চল না আমি ফুচকা খাবো। চল। ফুচকার দোকানে গিয়ে 2 প্লেট ফুচকা নিলাম। তে একাই সব ফুচকা খাচ্ছে, আমাকে একটাও খাওয়ায়নি। আমি মন খারাপ করে বসে ও আমাকে বলল, ইস রে, আমি তো ফুচকা খেতে খেতে ভুলেই গেলাম। আমার বেবিটা যে আমার পাশেই আছে। সরি বেবি, নাও হা করো। আমিও 2টা খেলাম আর ও পুরো 4 প্লেট ফুচকা খেলো। মেয়েরা যে ফুচকা এতগুলো কিভাবে খেতে পারে তা একমাত্র ওরাই জানে। তারপর নাগরদোলা থেকে শুরু করে ও যা চায় সব করার পর আমার চোখ পড়লো একটি দোকানের উপর। তাই ওকে একটু দূরে দাঁড় করিয়ে ওর জন্য একটা মুক্তার মালা কিনলাম। হাতের জন্য নিলাম লাল রঙের 1 প্যাকেট চুড়ি। ও মন খারাপ করে একটু দূরে বসে আছে। তোমার কি মন খারাপ? না, ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ওর মন খারাপ। আমি ওকে সাথে নিয়ে যাইনি, মনে হয় সেই জন্য। আমি চুড়ির প্যাকেটটা বের করতেই তে তা দেখে খুশিতে আত্মহারা। ওকে দেখেই বোঝা যাচ্ছে। এটা কার জন্য? কেন, আমার হবু বউটার জন্য। এটা বলতেই তে একটু লজ্জা পেল। ও নিজেই চুড়িগুলো ওর হাতে পরে নিল। তারপর আমি মুক্তার মালাটা বের করে ওর হাতে দিতেই, কিছু জিনিস অন্যকে দিতে নেই, পরিয়ে দিতে হয়। এটা বলেই ও আমার একদম কাছে চলে আসলো। ওকে মালাটা পরিয়ে দিলাম। তারপর আমার চোখ পড়লো হাতে লেখানো দোকানিটায়, মানে ওখানে হাতের আর্ট হয়। আমি আমার হাতে টেকঅপ লিখে নিলাম। আমার দিকে তেও ওর হাতে ওটাই লিখে নিল। তারপর সবশেষে আমরা নৌকায় গিয়ে উঠে পড়লাম। নৌকাটার নিজ গতিতে বেয়ে চলেছে। তখন তে আমাকে বলল, জানো জাঙ্কুক, আজ আমি খুব খুশি। তাহলে বেবি, আমি যে তোমাকে এতটা খুশি করলাম, কিন্তু আমার পাওনাটা তো দিলে না, তাই? ও আমাকে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিল আমার কপালে। তারপর আমরা কিছুক্ষণ পর পাড়ে এসে সোজা হোটেলে ফিরলাম।
রাতে খাবার খেয়ে দিলাম এক ঘুম। সকালে কে জানি দরজা ধাক্কা দিচ্ছে। দরজা খুলে দেখি তে। এতক্ষণ আগে দরজা খুলতে 10টা বেজে গেল। ওহ তে বেবি, কাল তো তোমাকে নিয়ে সারাদিন ঘুরলাম, তাই আজ উঠতে লেট হয়ে গেছে। যাও ফ্রেশ হয়ে আসো, ওরা সবাই ঘুরতে গেছে, শুধু তুমি আর আমি বাদে। ফ্রেশ হয়ে রেডি হয়ে এসে দেখি ওর হাতে খাবার। খাবারগুলো কার জন্য আনছো? কেন, তোমার জন্য। ওহ তাই বুঝি। তারপর খাবারগুলো হাতে নিয়ে আমি ওকে আর ও আমাকে খাইয়ে দিল। খাওয়া শেষে আমি ওকে আমার কোলে বসিয়ে, তুমি কি কি করছো? কেন, আমার হবু বউটাকে একটু আদর করছি, এটা বলেই ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। পাক্কা 5 মিনিট পর ছাড়লাম। ও আর আমি দুজনেই হাঁপাচ্ছি। তারপর ওকে নিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে ঘুরে আসলাম। এইভাবেই আমাদের সফরটা শেষ হয়ে গেল। এখন আমরা সবাই গাড়িতে বসে আছি। আমার পাশে তে। গাড়িটা বেশ কিছু দূর যাওয়ার পর যা হলো তা গাড়িতে থাকা সকলের কল্পনারও বাইরে ছিল। মানে হঠাৎ একটা বাস এসে খুব জোরে ধাক্কা দেয়, যার কারণে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। তারপর আমরা আর কিছু মনে নেই। চোখ খুলে আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। কিন্তু অদ্ভুত বিষয়, এখানে যারা আছে তারা আমার কেউ না, এমনকি আমি তাদের চিনিও না। আমি সবে উঠতে যাব, তখন আপনার শরীর ঠিক আছে তো? কোথাও কোনো ব্যথা আছে? না না তো। উনি জোরে নিঃশ্বাস নিয়ে বলল, ওহ মাই গড, আজ 1 মাস 15 দিন পর আপনার জ্ঞান ফিরেছে, আর ওনারাই আপনাকে এখানে নিয়ে এসেছে। কি মানে? আসলে বাবা, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ দেখলাম তুমি নিচে পড়ে আছো, কিন্তু কোথাও কেউ নেই, শুধু তুমি। তাই আমি নিজেই তোমাকে এখানে নিয়ে আসি। ও আসলে আমাদের গাড়িটা পাহাড়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই বোধহয় আমি নিচে পড়ে গেছি। বাবা। তারপর আমি ওনাদের ধন্যবাদ দিয়ে বিদায় জানিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে স্টেশনে গিয়ে বাসে উঠে পড়লাম। বসে বসে আমি ভাবতে লাগলাম, আমার তে ঠিক আছে তো, নাকি? ওর কথা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো একজনের ডাকে। বাসটা স্টপে পৌঁছে গেছে। আমি আর দেরি না করে বাড়িতে চলে গেলাম। প্রায় রাত 8টা হবে। বাড়িতে ঢুকেই দেখি মা, বাবা, আঙ্কেল, আন্টি, মানে তের বাবা মা, আর আমার কয়েকজন ফ্রেন্ডও আছে তে ছাড়া। আমাকে দেখে সবাই অবাক। আম্মু আমাকে দেখে কান্না করতে করতে আমার কাছে এসে আমাকে বুকে জড়িয়ে, আমার শোনো বাবা, তুই আমার বুকে ফিরে এসেছিস। দেখো রেম, আমাদের ছেলে ফিরে এসেছে। আমার ছেলের কিচ্ছু হয়নি, আল্লাহ আমার একমাত্র মানিককে আমার বুকে ফিরে দিয়েছে। বাবা, তুই এতদিন কোথায় ছিলি? কেন ফিরে আসিসনি আমাদের কাছে? বল না বাবা, চুপ করে আছিস কেন? হ্যাঁ জাঙ্কুক, তুমি এতদিন কোথায় ছিলে? কি করছিলে? কেন তুমি বাড়ি আসোনি? বলো বাবা। এভাবে সবাই আমাকে প্রশ্ন করে। তারপর আমি সবটাই ওদের খুলে বললাম। তখন আমি বললাম, আচ্ছা সুগা, আমাদের আর কারো কোনো কিছু হয়নি তো? আমার বন্ধু সুগা, আমাদের 2জন বন্ধু ইয়নো, জংসুক আর আমাদের শিওজুন স্যার, তারা মারা গেছে। আর আর শুনতেই আমার বুকের ভিতরটা নড়ে উঠল। আমি আবার, আর কি সুগা বল? বল না সুগা। জাঙ্কুক, তুই একটু শান্ত হ, উত্তেজিত হওয়ার দরকার নাই, আর বাকিরা সব ঠিক আছে। এটা শুনে আমি শান্ত হলেও আমার চোখে জল এলো। আমি আবারও, আম্মু, তে কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না, সব ঠিক আছে তো? তখন আন্টি, মানে তের মা, বাবা, তে তোমার রুমে। মানে? হ্যাঁ জাঙ্কুক, তুই জানিস বাবা? আম্মু বলো। তে এখন আর ওর বাড়িতে থাকে না। কেন? ও তোর জন্য অপেক্ষায় ছিল, ও বলেছিল তুই ফিরবি। হ্যাঁ বাবা জাঙ্কুক, আমার মেয়েটা এখন আর আমাদের সাথে থাকে না। এর দুর্ঘটনা হওয়ার পর থেকে এখানেই থাকে। মেয়েটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। আমার অমন হাসি খুশি মেয়েটা যেন একেবারে নির্দেশ হয়ে গেছে। এখন আর কারোর সাথেই তেমন কথা বলে না। আমার এগুলো কথা শুনে বুকের এক পাশটা হালকা চিনচিন করে উঠলো।
আমি ওখানে আর এক মুহূর্ত নষ্ট না করে দৌড়ে গেলাম আমার রুমে, আমার টিয়া পাখির কাছে। গিয়ে দেখি আমার রুমটা পুরো অন্ধকার করে রেখেছে। জানালার ফাঁক দিয়ে একটু করে আলো আসছে। আমি রুমের লাইটটা অন করলাম, করতেই আমি চমকে গেলাম। দেখি তে আমার বিছানায় হেলান দিয়ে বসে চোখে জল গড়াচ্ছে আর এক মনে কি যেন ভাবছে। দেখেই মনে হচ্ছে কতদিন যাবত না ঘুমিয়ে কাটিয়েছে। চোখের নিচে কালি পড়ে গেছে, চুলগুলো এলোমেলো, ঠিক মতো বোধ হয় খাওয়া দাওয়া করেনি। আমি আর নিজেকে আটকে রাখতে পারছিলাম না, আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল। কিন্তু সেটা কষ্টের নয়, আমার তে পাখির যে কিছুই হয়নি সেটা ভেবে। যদি অন্য বন্ধুদের মতো আমার তে পাখিটা যদি কিছু হতো না, আমি আর পারলাম না। দৌড়ে তের একেবারে কাছে গেলাম। গিয়ে তে তে কোনো উত্তর দিল না, বোধ হয় শুনতে পাইনি। আমি আবারও তে, এই তে, দেখো আমি তোমার জাঙ্কু। এটা বলতেই তে আমার দিকে তাকালো আর পুরো শক। তে বিছানা থেকে নামিয়ে চট করে ওর দু হাতে আমাকে শক্ত করে জড়িয়ে, তুমি এতদিন কোথায় ছিলে জাঙ্কুক? তুমি জানো আমি তেকে আর কিছুই বলতে দিলাম না। তার আগেই আমি আমার ঠোঁটগুলো ওর ঠোঁটে জুড়ে দিলাম। অনেকদিন পর, তাই আমি এবার পাক্কা 10-15 মিনিট পর তের ঠোঁট ছাড়লাম। ছেড়েই ও হাঁপাচ্ছে, আমিও হাঁপাতে হাঁপাতে। কি ভেবেছিলে তোমাকে ফাঁকি দিয়ে আমি চলে যাব? না, ওটা হবে না। আমি আমার তে পাখিকে ছেড়ে কোথাও যাব না। আই লাভ ইউ তে পাখি। আমি তোমাকে আমার জীবনের থেকেও অনেক অনেক পরিমাণ ভালোবাসি। হ্যাঁ জাঙ্কুক, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তুমি জানো আমি প্রতিদিন প্রতি মুহূর্ত তোমার আশায় ছিলাম যে তুমি ঠিক আমার কাছে ফিরে আসবে। আর দেখো তুমি সত্যি ফিরে এসেছো। আমার প্রার্থনা আল্লাহ শুনেছে, তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ তে পাখি, আমাদের ভালোবাসার কোনো খাত নেই। আমরা আবার এক হয়েছি, টেকক আবার এক হয়েছে। জাঙ্কুক, এবার তো ছাড়ো আমাকে, গিয়ে তুমি আগে ফ্রেশ হও। হ্যাঁ তা তো হবই, কিন্তু তুমি নিজের একই অবস্থা করে রেখেছো, চলো তুমিও হবে। তারপর আমরা দুজনে ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি সবাই এখনো একসাথে আছে। তাই তের বাবা মাকে উদ্দেশ্য করেই বললাম, আচ্ছা আঙ্কেল আন্টি, আমি ঠিক। তাই বলছি যে আমার আর তের বিয়ের পাকা কথাটা যদি এক্ষুনি সেরে ফেলেন তাহলে আমি এটা একদমই বলে ফেললাম। আইম সাহেব, আমাদের এটা করে ফেলাই ভালো। ঠিক তখনই তে বলে উঠলো, তুমি আবার আমাকে দূরে ঠেলে দিচ্ছ। আমি আজ এমনকি এক্ষুনি তোমাকে বিয়ে করব, না হলে আমি সুসাইড করব। ঠিক আছে মা, আজকেই আমি তোমাকে আমার ছেলের বউ করে ঘরে তুলবো। ওদের কথা শুনে আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতেছি না। আবার অনেক লজ্জাও লাগতেছিল। কিছুক্ষণ পর কাজও চলে আসলো আমার বিয়ে পড়াতে। বিয়ে পড়ানো শেষ হলে, তুমি আমার মেয়েকে কখনো দুঃখ দিও না বাবা। হ্যাঁ জাঙ্কুক বাবা, তে আমাদের একমাত্র মেয়ে, কখনোই কোনো রকম ভাবে দুঃখ পেতে দেয়নি। তুমি তো সবই জানো, তাই আমাদের মেয়েটাকে কখনো কষ্ট পেতে দিও না বলেই রোজ ও যে হোক কান্নাই ভেঙে পড়ে। আপনারা চিন্তা করবেন না, ওকে আমি খুব সুখে রাখবো। বাবা। তখন দেখলাম তেও কাঁদছে। আমি বললাম, আচ্ছা আঙ্কেল আন্টি, আপনাদের আজ বাড়ি যাওয়ার দরকার নাই, এখানেই থাকুন। বাবা, কিন্তু জাঙ্কুক আঙ্কেল আন্টি কি? বাবা মা বলো। বাবা মা, আমার ফ্রেন্ডরা আর তের ফ্রেন্ডরা ওরা গেল আমাদের বাসা সাজাতে। সাথে চলে গেলাম। দেখতে দেখতে রাত 12টা বাজে। তখনই আম্মু আসলো, এসে বলল, তে সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে। যা তাড়াতাড়ি রুমে যা। আম্মু। বুক ভরা সাহস নিয়ে রুমের কাছে গেলাম, কিন্তু দরজার সামনে যেতেই সব সাহস হাওয়া। রুমে ঢুকবো তখনই, আরে হারামি কই যাস? কেন আমার রুমে? আব্বে হালা, আগে আমাদের টাকা ফালা। কেন? কেন আবার? এত কষ্ট কইরা বাসর সাজাইছি, কত খাটনি করছি। হারামি কনহানকার, আগে সবাই রে 15,000 টাকা দে, তাইলে আমরা হক করলে তোরে রুমে ঢুকতে দিমু, না হলে দিমু না। আর কি করার, আমার তো আমার তে পাখির কাছে যেতেই হবে। বুঝতেই তো পারছো কতদিন ধরে দূরে ছিলাম আমার জানের থেকে।
তাই আর সময় নষ্ট না করে হারামি গুলারে গুনে গুনে 15,000 টাকাই দিলাম। হারামি গুলাও একটা টাকা কম নিল না। সবাই চলে গেল। আমি রুমে গিয়ে দরজা বন্ধ করলাম। তারপর আচমকা তে আমার সামনে এসেই আমার কলার ধরে, এতক্ষণ কই ছিলি তুই? তুমি এইভাবে কেন কথা বলছো গো? রাত পেরিয়ে দিন চলে আসবে, আর এখন উনি আসছে পাশে করতে। মন খারাপ করে বললাম, এই তে পাখি, তুমি এভাবে কথা বলছো কেন? তো কিভাবে বলবো? একটু ভাব নিয়ে ওকে বললাম, আরেকবার যদি তুমি আমার সাথে এভাবে কথা বলো তাহলে আমি সারা জীবনের জন্য চলে যাব। চলে যাব মানে কি এক্ষুনি যাব। এটা বলেই আমি দরজার কাছে গিয়ে দরজা খুলবো, তখনই আর এক পা যদি সামনে যায় পাটা আর থাকবে না। কি? তে আমার কাছে এসে কেঁদে কেঁদে বলল, সরি বাবু, আর তোমাকে ওভাবে কমো না। আবারও ভাব নিয়ে বললাম, ঠিক আছে, তবে কিন্তু তুমি আমাকে সালাম করনি। বলতে দেরি কিন্তু করতে দেরি নাই। আমিও বললাম, বেঁচে থাকো মা। কি? ওই কুত্তা, আমি তোর মা হই? কেন, তুমি তো আমাকে বাবু বলো, তাই তো আমিও তোমাকে মা ডাকলাম। মুচকি মুচকি হাসছি। আমি তো ওটা ভালোবেসে বললাম। তাই বুঝি? আমিও তো সেই জন্যই তোমাকে ভালোবেসে বললাম। ও তো রেগে মেগে আগুন। আমি আবার বললাম, ও গো শোনো না। একটু রোমান্টিক ভাবে বললাম, যেন রাগ কমে যায়। কেন গো? আমার না খুব খিদে পাইছে, আমি না মিষ্টি খাবো। এখন মিষ্টি পাবো কই? বলতেই আমি ওকে কাছে টেনে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। পাক্কা 4-5 মিনিট পর ছাড়লাম। দুজনেই হাঁপাচ্ছি। তখন, এইভাবে কেউ কি করে? কেন গো, তোমার ভালো লাগেনি বুঝি? ঠিক আছে, এবার ঠিক করে করব। এই না। আচ্ছা ঠিক আছে সোনা, তুমি শাড়িটা চেঞ্জ করে নাও। আগে তুমি বাইরে যাও, তারপর। কেন গো, আমি থাকলে কি হবে? তখন তে রেগে, তুমি যাবে নাকি? ওমা, এত রাগার কি আছে, আমি যাচ্ছি। প্রায় 10 মিনিট পরে রুমে ঢুকলাম। এই চলো না, আমাদের নতুন জীবনে আমরা পা দিয়েছি, তাই 2 রাকাত নফল নামাজ পড়ে আসি। তারপর আমরা দুইজনেই নামাজ পড়লাম। এই চলো না, সাথে যাই। চলো। কি হলো, হাঁটছো না যে? কেউ যদি কোলে করে নিয়ে যায় তাহলে যাব। তাই বুঝি? ওকে কোলে করে ছাদে নিয়ে এসে নামিয়ে দিলাম। এই আমি আজকে অনেক খুশি। তাই? ছাদে একটা দোলনা ছিল, ওটাই ওকে বসিয়ে আমি ওর কোলে মাথা রেখে ওর সাথে আমাদের নতুন জীবনের সামনের কথাগুলো বলছি। হঠাৎ করেই আস্তে আস্তে বৃষ্টি পড়তে লাগলো। এবার প্রচুর জোরেই পড়ছে বৃষ্টি। চলো না জাঙ্কুক, দুজনে একসাথে বৃষ্টিতে ভিজি। বৃষ্টিতে ভিজতে ভিজতে ওর দিকে তাকিয়ে আছি আর দেখছি ওর মুখটা না একেবারে মায়ায় ভরা। যেন মনে হচ্ছে এইভাবেই আমি ওর সাথে সারাটা জীবন কাটিয়ে দেই। ভালোবাসি, প্রচুর ভালোবাসি। আমি আমার পাগলিকে আমার জীবনের থেকেও ভালোবাসি। আই লাভ ইউ তে পাখি। আমার ভাবনার মাঝেই, এই তোমার মনে আছে বৃষ্টিতেই আমার আর তোমার ভালোবাসার পূর্ণতা পেল, আর আজ ঠিক বৃষ্টির দিনেই তোমার আর আমার মিলন। বলতেই ওকে জড়িয়ে ধরে ওর কপালে ভালোবাসার পরশ রেখে দিলাম। সোনা, চলো এবার রুমে যাব। ওকে। ওকে কোলে করে রুমে নিয়ে গেলাম। রুমের দরজাটা লাগিয়ে দিলাম। এই আমার না টাইম টেবিল লাগবে। ও তাই বুঝি? কিন্তু কিভাবে, আমি তো কিছুই জানি না। এমনি বললাম, দেখি ও কি করে। আমার কাছে আসো, তোমায় শেখাচ্ছি। তাই? বলেই আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর সব ইতিহাস।